তারপরে আমরা যা দেখি তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। সেই বিভৎস দৃশ্য দেখে আমাদের হৃদয় কেঁপে ওঠে। ভীষণ দেখতে তিনটি নারীর মূর্তি আমাদের সামনে দাঁড়িয়ে আছে, তার মধ্যে একজনের আবার মাথাটাই নেই। একদিন আমি, উৎস এবং কৌশিক একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছি। এমন সময় উৎস বলে ওঠে, বুঝলি, আমাদের তো কলেজের ফাইনাল ইয়ার পরীক্ষাটা শেষ হয়ে গেল রে। কদিন পড়াশোনার যে চাপ গেল, বাপরে বাপ। আমিও বলি, ঠিকই বলেছিস। শুনেছি একটা দারুণ ভূতের সিনেমা বেরিয়েছে, খুব ভয়ের। চল না, তিন বন্ধু মিলে কালকে দেখে আসি, তাতে মনটা ভালো হয়ে যাবে। এবার কৌশিক হেসে বলে, আর ভূতের সিনেমার কথা বলিস না তো, ফালতু যত সব গাঁজাখুরি গল্প আর কি। ভূত বলে যেখানে কিছু নেই, তার থেকে চল চিড়িয়াখানাতে ঘুরে আসি। আগে অনেকবার গেলেও পশু পাখি দেখতে দেখতে বারবার ভালোই লাগে। আমিও উৎস দুজনেই একসাথে বলি, তা অবশ্য ঠিক, ভূত বলে কিছু হয় না, ওই এন্টারটেনমেন্ট আর কি। হঠাৎ পাশে থেকে একজন বলে ওঠে, কে বলেছে ভূত নেই? আমরা তিনজনেই তাকিয়ে দেখি একটি আনুমানিক বছর 50-এর লোক আমাদের ঠিক পাশের একটি চেয়ারে বসে আমাদের দিকে এক অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। এনাকে আগে দেখেছি বলে তো মনে হচ্ছে না। লোকটি আবার ফিকফিক করে হেসে বলল, আহা, আমার পরিচয় নেই, আমার নাম গৌতম রায়, ওই কাছেই থাকি আর কি। আমি শুনলাম তোমরা বলছো ভূত নেই, তা কিন্তু ঠিক নয়। ভূত অবশ্যই আছে, তা তোমরা যতই অবিশ্বাস করো। বারবার একই কথা বলছে দেখে উৎস বলে, "হাহ, আমি বহুবার অনেক তথাকথিত ভূতের বাড়িতে রাত কাটিয়েছি, কিন্তু আজ অবধি তো কোথাও কিছু দেখিনি। সব জায়গাতে শুধুমাত্র মশারি কামড় খেয়েছি আর কি। তাই শেষে বুঝেছি ওসব মানুষ কি দেখতে কি দেখে, আর কোনো ভাঙা পুরনো বাড়ি দেখলেই ভাবে তাতে ভূত আছে।" উৎস যে কথাগুলো বলল তা একেবারেই ঠিক। সত্যিই তো, ও সত্যি অনেকের সাথে বাজি ধরে অনেক হানাবাড়িতে রাত কাটিয়ে প্রতিবারই বাজি জিতেছে। যদিও আমি বা কৌশিক ততটা সাহসী নয়। লোকটি মানে গৌতম বাবু সব কথা শুনে একভাবে উৎসের দিকে তাকিয়ে বলে, কলকাতাতে কাজের জন্য থাকলেও চুচুড়াতে স্টেশনের কাছে আমার একটি বাড়ি আছে। সেই বাড়ির দোতলার ঘরে যদি তোমরা একটি রাত কাটাতে পারো তবেই বুঝবো ভূত আছে কি নেই। উৎস এবার বলে, অবশ্যই রাত কাটাতে পারি, এখন আমাদের পরীক্ষাও শেষ হয়ে গেছে, তাই কোনো অসুবিধাই নেই। তবে একটা কথা আছে। এবার গৌতম বাবু বলেন, বলো কি কথা? উৎস জানায়, আপনাকে বাজি ধরতে হবে। গৌতম বাবু হেসে বলেন, হা, অবশ্যই অবশ্যই। তোমরা আমার ওই বাড়িতে দোতলার ঘরে যদি সারা রাত থাকতে পারো তবে আমি তোমাদের 20,000 টাকা দিব। এতগুলো টাকার কথা শুনে উৎস তো বটেই, আমিও কৌশিকও এক কথাতে রাজি হয়ে গেলাম। গৌতম বাবু বললেন, তবে আজই চলো, আমি এখানে তোমাদের জন্য অপেক্ষা করছি। 1 ঘন্টার মধ্যে তোমরা তৈরি হয়ে চলে এসো। আমরা 3 বন্ধু বাড়িতে মিথ্যা কথা বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলে গৌতম বাবুর সাথে চুচুড়াতে তার বাড়ির দিকে রওনা দেই। ট্রেন ধরে পৌঁছে যায় চুচুড়া। চুচুড়া রেল স্টেশন থেকে মিনিট 5 হাঁটতে পৌঁছে যায় গৌতম বাবুর সেই পুরাতন হানাবাড়িতে। গৌতম বাবু বলেছিলেন সেখানে কেউ থাকে না, তাই রাতের খাবার আমরা রাস্তাতেই একটি হোটেলে খেয়ে নিয়েছিলাম। আমরা দেখি বাড়িটা রাস্তার একদম শেষ মাথাতে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে দূর থেকে দেখলে বোঝার কোনো উপায় নেই সেখানে কোনো ভূত থাকতে পারে।
গৌতমবাবু আগেই বলেছিলেন এখানে কেউ থাকে না বলে ইলেকট্রিসিটির লাইন কেটে দিয়েছে। যেহেতু সময়টা নভেম্বর মাস, তাই গরমটা নেই। এক রাত আলো পাকা ছাড়া থাকতে তেমন অসুবিধা হবে না। আর সত্যি কথা বলতে কি, বেশ অন্ধকার পরিবেশের গা ছমছমে ব্যাপারটা আমরা তিনজনই খুব উপভোগ করছিলাম। লোহার গেট খুলে হাতে একটি মোমবাতি নিয়ে গৌতমবাবু আগে বাড়ির ভিতরে ঢুকলেন। পেছনে পেছনে আমরা মোমবাতির খানিকটা আলোতে চলতে লাগলাম। আমরা যখন গৌতমবাবুর সেই বাড়িতে প্রবেশ করি, তখন মোবাইলের ঘড়িতে দেখি রাত 9টা বাজে। গৌতমবাবু বলেন, আমি নিচের ওই ঘরটিতে থাকবো, তোমাদের উপরে সেই ঘরটি দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, সারা রাত কিন্তু ওই ঘরটিতেই কাটাতে হবে, তবেই কিন্তু তোমরা বাজিটা জিতবে। উৎস বলে, আপনি একদম চিন্তা করবেন না, আমরা গল্প করি সারা রাত ওই ঘরটিতে কাটিয়ে দেব। এই কথা শুনে গৌতমবাবু এমন একটি হাসি দিলেন, তেমন ভয়ঙ্কর হাসি আমি আজ পর্যন্ত দেখিনি। এরপর গৌতমবাবু আমাদের তিনজনকে উপরের ঘরে নিয়ে গিয়ে একটা মোমবাতি দিয়ে নিচে নেমে চলে গেলেন। আমরা তিনজনই ভালো করে ঘরটি দেখে নিলাম। অন্যান্য সাধারণ ঘরের মতোই ঘরটি। আকারে ঘরটা খুব বড় নয়। সরঞ্জাম বলতে রয়েছে একটি ছোট খাট, আর একটি টেবিল, আর একটি জানালা যা বন্ধ রয়েছে, এই আর কি। উৎস এদিক ওদিক দেখে বলল, এই একটা সাধারণ ঘর, এতে নাকি আবার ভূত আছে। কৌশিক বলে, ভূত বাবাজি, তুমি কোথায়? এসো তো একবার। বেশ অনেকক্ষণই ভাবে বন্ধ করে বসে থাকতে থাকতে আমি বলি, উফ, এবার একটু গরম লাগছে, ওই জানালাটা খুলে দেই না। উৎস বলে, ঠিক আছে, গরম লাগছে বটে, দে খুলে দে, বাইরে থেকে একটু হাওয়া তো আসবে। আমি গিয়ে জানালাটা খুলতেই হঠাৎ একসাথে যেন অনেকটা দমকা হাওয়া ঠেলে ঘরটাতে ঢুকে পড়ে, আর সাথে সাথে মোমবাতিটা নিভে যায়। সেই হাওয়া ঘন কালো মেঘের ছায়ার আকারে ঘরের চারপাশে পাক খেতে থাকে। অন্ধকারের মধ্যেও যা আমরা দেখতে পাচ্ছিলাম, দেখতে দেখতে সেই কালো ছায়াগুলো ধীরে ধীরে চেহারার আকার নিতে থাকে, এবং কয়েক মুহূর্তে ছায়াগুলি এক বিভৎস আকার নিয়ে শূন্যে ভাসতে থাকে। এইবার আমরা তিনজনে বেশ ঘাবড়ে যাই। উৎস কাঁপা কাঁপা হাতে কোনো মতে সেই মোমবাতিটিকে জ্বালিয়ে সেই অবয়বের উপর ফেলে, তারপরে আমরা যা দেখি তা দেখার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। সেই বিভৎস দৃশ্য দেখে আমাদের হৃদয় কেঁপে ওঠে। ভীষণ দেখতে তিনটি নারী মূর্তি আমাদের সামনে দাঁড়িয়ে আছে। তার মধ্যে একজনের আবার মাথাটাই নেই। কি ভয়ানক তাদের চেহারা, যেন আগুনে পুড়ে যাচ্ছে। এইসব দেখে আমাদের তখন কি যে অবস্থা তা বলার নয়। কোনো মতে তিনজন দরজা ঠেলে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসি। আমরা জানতাম না নিচেও আমাদের জন্য ভয়ঙ্কর কিছু একটা অপেক্ষা করছে। সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখি গৌতমবাবু মোমবাতি হাতে নিচে দাঁড়িয়ে আছে। কিন্তু এখন গৌতমবাবু, তার চোখ দুটি যেন আগুনের শিখায় পরিণত হয়েছে, দাঁতগুলো যেন বেরিয়ে পড়েছে, আর শরীরের বিভিন্ন জায়গা থেকে যেন মাংস খুবলে নিয়েছে। সেই গৌতমবাবু বলছেন, কে তোমরা 20,000 টাকা নেবে না? এসো, আমার কাছ থেকে টাকা নিয়ে যাও। কোনো দিকে না তাকিয়ে আমরা তিনজন সেই ভুতুরে বাড়ি থেকে তখনই দৌড়ে পালাই।
তখনও পিছন থেকে শুনতে পাই, তোমরা কোথায় যাচ্ছ? ভূত দেখবে না? স্টেশনের পথ কাছে হওয়ায় আমাদের সেখানে চিনে যেতে আর কোনো অসুবিধা হয় না। স্টেশনে পৌঁছে দেখি রাত তখন প্রায় 11:45। আমরা সরাসরি স্টেশন মাস্টারের ঘরের দিকে এগিয়ে যাই। উনি আমাদের হাঁপাতে দেখে বলেন, এ কি তোমরা কারা? আর তোমরা কি কিছু একটা দেখে ভয় পেয়েছো মনে হচ্ছে? আগে এই চেয়ারটাতে বসো, একটু জল খেয়ে জিরিয়ে নাও। বেশ অনেকক্ষণ পর নিজেরা একটু ঠিক মনে করি আমাদের সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা কৌশিক, আমি এবং উৎস ভাগে ভাগে স্টেশন মাস্টারকে জানাই। গৌতমবাবু তোমাদের সাথে দেখা করলো কি করে? শুনেছি উনি তো আজ থেকে প্রায় 5 বছর আগে মারা গেছে। গৌতম রায় যে কোনো মানুষ নয় তা আমরা নিজেরাই চোখে দেখেছি। তাও সবটুকু জানার জন্য উৎস স্টেশন মাস্টারের কাছে গৌতম রায়ের মৃত্যুর কারণ জানতে চাই। স্টেশন মাস্টার বলেন, কি করে গৌতমবাবু মারা যায় তা তো জানা যায়নি, কারণ তিনি এই বাড়িতে একাই থাকতেন। একদিন সকালে কাজের লোক এসে দরজা ধাক্কা দিতেও না খোলাতে পাড়ার লোকদের ডাক দেয়। কিছু লোক দরজা ভেঙে দেখে দোতলার ঘরে গৌতম রায় ঘাড় মুটকানো অবস্থায় পড়ে আছে, আর কেউ যেন তার শরীরের মাংসগুলো খুবলে নিয়েছে। সে কি বিভৎস মৃত্যু! পুলিশ অনেক খোঁজখবর করলেও কিছু জানতে পারেনি। এই বলে স্টেশন মাস্টার তার কথা শেষ করেন। সেদিন রাতের জন্য আমরা 3 জন স্টেশন মাস্টারের সেই বাড়িতেই থাকতে রাজি হয়ে যাই। যথাযথভাবে আমরা 3 জন সেখানে ঘুমিয়ে পড়ি। রাত আনুমানিক 3:30 হবে। হঠাৎ স্টেশন মাস্টারের ঘর থেকে এক বিকট আওয়াজ আমাদের কানে ভেসে এলো। সে কি বিকট চিৎকার! শুনে আমাদের সকলের হৃদয় কেঁপে উঠল। আমরা থরপর করে উঠে বসলাম, আর দেরি না করে সোজা ছুটে গেলাম স্টেশন মাস্টারের ঘরের দিকে। সেখানে গিয়ে যে বিভৎস দৃশ্যটি আমরা দেখলাম তা দেখে আমাদের হৃদয় কেঁপে উঠল। একই বিভৎস দৃশ্য! আমরা দেখলাম আমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে গৌতম রায়। তার এক হাতে স্টেশন মাস্টারের মাথাটি ঝুলছে, আরেক হাতে দেখতে পেলাম তার নিথর দেহটি, যেটি থেকে রক্ত ঝরে পড়ছে, আর সেই রক্ত খাচ্ছে গৌতমবাবুর সেই অবয়বটি। এই বিভৎস দৃশ্য দেখে আমাদের শরীর তখন হিম হয়ে গেছে। আমরা তখন কি করব বুঝতে পারছি না। এমন সময় উৎস বলে উঠল, আর দেরি করিস না, পালা পালা এখান থেকে পালা। কৌশিক আর আমি উৎসের কথা শুনে সেখান থেকে দিলাম এক ছুট। আমরা 3 জনই তখন অবিরাম ছুটে চলেছি কোনো দিককুল না দেখে। ছুটতে ছুটতে পিছন থেকে শুনতে পাচ্ছিলাম গৌতম বাবুর সেই বিভৎস হাসি। সে বলছে, কে রে, পালাবি কোথায়? টাকা নিয়ে যা, আমার হাত থেকে তোদের কেউ বাঁচাতে পারবে না। এই কথা শুনে উৎস আমাদের বলে, আরে কি দেখছিস, জোরে ছোট জোরে ছোট, আমরা আজ আমাদের রক্ষে নেই, আমরা কেউ বাঁচবো না, ছুটতে থাক। কৌশিক বলে, চোট চোট ছুটতে থাক। আমি উৎস এবং কৌশিক অবিরাম ছুটে চললাম। ছুটতে ছুটতে আমরা একটি জঙ্গলের মধ্যে এসে পড়লাম। জঙ্গলের চিকন সরু রাস্তা দিয়ে চলেছি। এমন সময় আমরা দেখতে পেলাম আমাদের ঠিক সামনেই অসংখ্য কঙ্কাল যেন আমাদের পথ আটকে দাঁড়িয়ে আছে। চারিদিকে শুনতে পেলাম হাড়ের সেই কর্মর শব্দ, সাথে সেই কঙ্কালগুলোর বিকট হাসি। হঠাৎ আমরা দেখতে পেলাম সেই কঙ্কালগুলোর মাঝখানে এসে উপস্থিত হলো গৌতম বাবুর সেই ভয়ানক মূর্তি। সে বলছে,
তোদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না রে। আমার হাতেই তোদের মরতে হবে। এই কথা বলতে না বলতেই গৌতম বাবু আমাদের দিকে এগিয়ে এলেন এবং সাথে সাথে সে কৌশিকের গলাটা চিপে ধরলেন। কৌশিক আত্মচিৎকার করতে লাগলো, ছেড়ে দে, ছেড়ে দে আমায়, ছেড়ে দে। আমি বললাম, ছেড়ে দে কৌশিককে, ছেড়ে দে, ছেড়ে দে, শয়তান তুই ছেড়ে দে কৌশিককে। গৌতম বাবু বললেন, তোরা কেউ বাঁচতে পারবি না আমার হাত থেকে। একে একে সবাইকে মারবো। বলেই সেই বিকট হাসি দিল। তৎক্ষণাৎ আমরা দেখতে পেলাম সে উৎসের মাথাটা দেহ থেকে আলাদা করে ফেলল। সে কি বিকট দৃশ্য! এই দৃশ্য দেখে আমার মুখ থেকে এক বিকট আত্মচিৎকার বেরিয়ে পড়ল। আমি আর কৌশিক সেখান থেকে দৌড়ে ছুটে পালালাম। তখনও সেই গৌতম বাবু আমাদের পিছু নিয়েছে। সাথে রয়েছে সেই বিভৎসতী নারী মূর্তি। দূর থেকে শোনা যাচ্ছে সেই কঙ্কালের ঝনঝনি আওয়াজ, যেন মনে হচ্ছে এক ঝাঁক কঙ্কালের দল আমাদের পিছনে দৌড়ে আসছে। বাঁচার কোনো উপায় আজ নেই আমাদের। আমাদের বাঁচা মরা যেন আর কিছু মুহূর্তের বিষয়। এই কথাই ভাবছি, হঠাৎ সেই নারী মূর্তির মধ্যে একজন কৌশিককে ধরে ফেলল। কৌশিককে ধরে তারা পিছনের দিকে টেনে নিয়ে যেতে থাকে। তখন কৌশিকের মুখ থেকে ফেটে পড়ে এক বিভৎস আত্মচিৎকার। শুনে যে কার হৃদয় কেঁপে উঠবে। আমি তখন ছুটেই চলেছি। হঠাৎ আমি একবার পিছনে তাকাতে দেখলাম সেই তিনটি নারী মূর্তি কৌশিককে ছিঁড়ে ছিঁড়ে তার মাংসগুলো খাচ্ছে। সে কি বিভৎস দৃশ্য দেখে আমার কান্না চলে আসলো। হৃদয় থেমে যাওয়ার মতো অবস্থা। আমি মনে মনে চিন্তা করতে লাগলাম, হয়তোবা আজকে রাতটাই আমার শেষ রাত। এই ভেবে ছুটতে লাগলাম, কিন্তু খানিকটা দূরে যেতেই দেখলাম একজন লোক একটি হারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। লোকটিকে দেখে আমার মনে খানিকটা সাহস জাগলো। আমি আর দেরি না করে ছুটে গেলাম সেই লোকটির কাছে। দাদা, দাদা আমাকে বাঁচান, বাঁচান আমাকে, আমার পিছনে গৌতম বাবুর ভূত পড়েছে দাদা, সাথে সেই তিন বিভৎস নারী মূর্তি। কিন্তু সেই লোকটি যেন কোনো উত্তরই দিল না। সে মুচকি মুচকি হাসতে লাগলো। সে কি বিভৎস হাসি! এমন রহস্যময় হাসি দেখে আমার হৃদয় কেঁপে উঠল। সে হাসতে হাসতে বলল, কোথায় যাবি? তোর দুই বন্ধুকে তো মেরে ফেললাম, এইবার তোর পালা। এই কথা বলেই ধীরে ধীরে সেই লোকটি গৌতম বাবুর সেই অবয়কে পরিণত হতে থাকে। তার পিছন থেকে খিলখিল করে হেসে ওঠে সেই অসংখ্য কঙ্কাল বাহিনীর দল। তারা যেন আমাকে আজ ছিঁড়ে খাওয়ার জন্য তৈরি হয়ে আছে। হঠাৎ পিছনে ফিরতেই দেখলাম সেই তিনটি নারী মূর্তি আমার পিছনে দাঁড়িয়ে আছে। তখন যে আমার কি অবস্থা তা বলে বোঝানো যাবে না। একদিকে সেই গৌতম রায়, যার পিছনে রয়েছে অসংখ্য কঙ্কাল, আরেকদিকে সেই বিভৎস তিন নারী মূর্তি। এই বিভৎস দৃশ্য দেখে আমি একটা বিকট আত্মচিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। পরের দিন সকালে জ্ঞান ফিরতেই আমি নিজেকে একটি গভীর জঙ্গলে আবিষ্কার